আসসালামু আলাইকুম। আচ্ছা, আগের দিন আমরা ক্লাসে যেটা পড়েছি যে রিপ্রোডাকশন ইন অর্গানিজম অর্থাৎ প্রাণীদের জনন সম্পর্কে আমরা বলেছিলাম যে জনন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার যৌন জনন সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তার মধ্যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি, এর গুরুত্ব আমরা এবং কাদের দেখা যায় আগের ক্লাসে বলেছি। আজকের ক্লাসে এগুলো যেটা পড়বো যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যে কত ধরনের হয়ে থাকে সেগুলো আজকে ক্লাসের মধ্যে আলোচনা হবে। তো ক্লাসের প্রথমে একটা কথা বলি যে এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের যেমন ধরো আমি বলবো যে ফ্র্যাগমেন্টেশন, বা আমি বললাম হয়তো যে সিম্পল বাইনারি ফিশন। এই বিভাজনগুলো বলার সময় আমি বোর্ডে যে ডায়াগ্রামটা দেখাবো, ছবিটা, সেটা তোমরা যখন ক্লাস করবে তখন সে জায়গাটা ক্লাসে দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটা পজ করে গ্রুপে আমি যে ছবিটা আমি পাঠাবো সেই ডায়াগ্রামের, সেটা ভালো করে দেখে নিয়ে দেন আবার ভিডিওটা দেখবে, ক্লাসটা করবে। দেখো আগের দিনেরটা রিপিট করছি। অযৌন জনন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে তোমার কত ধরনের হয়ে থাকে? বিভাজন, রেণু উৎপাদন, গমিউল গঠন, খণ্ডীভবন, কোরকোদ্গম, স্টোবাইলেশন এবং রিজেনারেশন। অর্থাৎ ফিশন, স্পোরুলেশন, গমিউলেশন, ফ্র্যাগমেন্টেশন, বাডিং ফর্মেশন, স্টোবাইলেশন অ্যান্ড রিজেনারেশন। ফিশন, বিভাজন মানে কি? যেখানে দ্য প্যারেন্ট বডি ডিভাইডেড ইন্টু টু ডটার অ্যানিমেল। ওকে, তো প্যারেন্টের অর্থাৎ মাতৃকোষ বিভাজিত হয়ে, মাতৃদেহ বিভাজিত হয়ে যখন দুটো অপত্য উৎপন্ন হবে তখন তাকে আমরা বলছি ফিশন বা বিভাজন। সেই ফিশন হচ্ছে বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন অ্যান্ড প্লাজমোটমি। বিভাজন আবার তিন প্রকারের মাধ্যমে হয়ে থাকে। দ্বিবিভাজনের মধ্য দিয়েও দেখা যাবে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে থাকে, বহুবিভাজনের মাধ্যমেও অযৌন জনন সম্পন্ন হয়, প্লাজমোটমির হচ্ছে কি অযৌন জনন সম্পন্ন হয়। বাইনারি ফিশন আবার কয়েকটা ভাগে ভাগ না, সিম্পল বাইনারি ফিশন, ট্রান্সভার্সাল বাইনারি ফিশন অ্যান্ড লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন। অর্থাৎ সরল দ্বিবিভাজন, আর এটাকে বলা হয় অনিয়তাকার বিভাজন, অনুপ্রস্থ দ্বিবিভাজন এবং অনুদেহ দ্বিবিভাজন। তাহলে প্রথমে কি করতে হবে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে এই ডায়াগ্রামটাকে কিন্তু ভালো করে মানে মাইন্ডের মধ্যে সেট করতে হবে। অর্থাৎ তোমাদেরকে এটাকে ইমাজিন করতে হবে, ভাবতে হবে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এত প্রকারের হয়ে থাকে, তার মধ্যে ফিশন অর্থাৎ বিভাজন আবার কত ধরনের হয়ে থাকে, মাল্টিপল, বাইনারি অ্যান্ড প্লাজমোটমি। সিম্পল হচ্ছে তোমার বাইনারি ফিশন আবার কি কি হয়ে থাকে না, সিম্পল বাইনারি ফিশন, ট্রান্সভার্সাল বাইনারি ফিশন এবং লঙ্গিটিউডিনাল। এই ছকটা যদি তোমরা মাথার মধ্যে ঢোকাতে পারো, মানে ইমাজিন করো যে এই জিনিসগুলো আছে, তাহলে কিন্তু এটা বুঝতে মানে পুরো ক্লাসগুলো কভার করার পর 5 মিনিটের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকবে। তো এই ফিশন, বাইনারি ফিশনের মাধ্যমে, বাইনারি ফিশন কি বলেছিলাম? দ্বিবিভাজন, যে যেখানে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের বিভাজনের ফলে যখন বডি ডিভাইডেড ইন্টু টু ইকুয়াল হাফ, অর্থাৎ বডি যখন দুটো সমান ভাগে ভাগ হয় যে কোনো তলে বিভাজনের ফলে, তখন তাকে বলা আছে বাইনারি ফিশন। সেই বাইনারি ফিশনের মধ্যে আমরা দেখেছিলাম সিম্পল বাইনারি ফিশন, সরল দ্বিবিভাজন, যেটাকে বলা হয় অনিয়তাকার বিভাজন। যেমন কি বলেছিলাম যে অ্যামিবার বডিটা হচ্ছে অনিয়তাকার। সেই অ্যামিবার বডিটাকে আমরা যদি যে কোনো হাফ কাটি, তাহলে আমরা দুটো ইকুয়াল পার্ট পাবো। সেই দুটো ইকুয়াল পার্ট থেকে আবার অ্যামিবা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তারপর দেখলাম এসে অ্যামিবার মধ্যে থাকা নিউক্লিয়াসের বিভাজনের ফলে অ্যামিবা উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এটা কমপ্লিট করেছি। আজকে আমরা দেখব যে অনুপ্রস্থ দ্বিবিভাজন এবং অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন কিভাবে হয়ে থাকে। দেখো, অনুপ্রস্থ দ্বিবিভাজন এর ইংলিশ টার্মটা মনে রাখবে, ট্রান্সভার্স বাইনারি ফিশন। তাহলে বাইনারি ফিশন মানে বোঝা গেছে দ্বিবিভাজন, বডি ডিভাইডেড ইন্টু টু ইকুয়াল হাফ, দুটো আলাদা আলাদা। মানে ধরো যদি এটা একটা প্রাণী হয়, তাহলে এই বডিটাকে যখন দুটো ভাগে ভাগ করছি, যে দুটো অর্ধেক ইকুয়াল পাচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে বাইনারি ফিশন। দেখো, অনুপ্রস্থ বাইনারি ফিশন কাকে বলছি? এটা দ্বিবিভাজনের বাইনারি ফিশনের ভাগ। তাহলে যে দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোনো প্রাণীর দেহ যখন প্রস্থ বরাবর বিভাজিত হয়ে বিভাজনের ফলে যখন অপত্য সৃষ্টি করে, তখন তাকে বলা হচ্ছে যে বাইনারি ফিশন, অনুপ্রস্থ দ্বিবিভাজন। যে দ্বিবিভাজন পদ্ধতিতে পুরো দেহ প্রস্থ বরাবর বিভাজনের ফলে
যে অপত্য সৃষ্টি হয় এবং তার মাধ্যমে জনন সম্পূর্ণ করে, তখন তাকে বলা হচ্ছে যে ট্রান্সভার্স বাইনারি ফিশন। এটা কাদের দেখা যায় না, প্যারামিশিয়ামের ক্ষেত্রে। প্যারামিশিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কি, অনুপ্রস্থ দ্বিবিভাজন বা ট্রান্সভার্স, কি বললাম, ট্রান্সভার্স বাইনারি ফিশন। দেখো তার ডায়াগ্রামটা যদি দেখি, এটা হচ্ছে প্যারামিশিয়ামের বডি। নিউক্লিয়াস, এই যে ডায়াগ্রামটা আঁকছি, এটা ক্লাসটা করার পর মানে এই পোর্শনটা রাখার পর পোজ করে গ্রুপে যেটা পাঠাবো সেটা দেখবি, ওকে। এটা কি হয়ে থাকে, দুটো ইকুয়াল হাফ হয়ে থাকে, এটা ডিভাইডেড হয়ে পরবর্তী কালে কি হয়, এটা আবার এরকম ভাবে দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসটা কি হয়, আস্তে আস্তে বিভাজিত হতে থাকে। তারপরের স্টেজে যেটা হচ্ছে সেটা, এটা পরের স্টেজ। দুটো বোঝা গেছে? দেখো তাহলে এক্সাম্পল হচ্ছে প্যারামিশিয়াম, যার অনুপ্রস্থ বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর যখন কি হচ্ছে, তার দেহটা ডিভাইডেড হচ্ছে, ভেঙে যাচ্ছে, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে যে অনুপ্রস্থ। নিউক্লিয়াসটা আস্তে আস্তে কি হচ্ছে, লম্বাটা ধারণ করছে, নিউক্লিয়াস বিভাজন হওয়ার ফলে দুই বডিটা আস্তে আস্তে এক্সটেন্ড হয়ে দুই দিকে সরে যাওয়ার পর দুটি তল একে অপর থেকে আলাদা হয়ে দুটি অপত্য প্যারামিশিয়াম গঠিত হচ্ছে। বুঝা গেছে? তাহলে অনুপ্রস্থ দ্বিবিভাজন কিভাবে হয়ে থাকে। আচ্ছা, থার্ড আমরা দেখব যে দ্বিবিভাজনের বাইনারি ফিশনের দ্বিতীয় পদ্ধতি কি না, অনুদৈর্ঘ্য বা দ্বিবিভাজন বা লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন। এটা কিভাবে হয়ে থাকে না, যে বিভাজন নে কি হয় না, যখন বিভাজন যখন অনুদৈর্ঘ্য বরাবর ঘটে থাকে তখন তাকে বলা আছে দ্বিবিভাজন, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। তাহলে দ্বিবিভাজন যখন দৈর্ঘ্য বরাবর ঘটে থাকে, অনুদৈর্ঘ্য বরাবর ঘটে থাকে, তখন তাকে বলা আছে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। তাহলে দেখো কত সিম্পল একটা ওয়ে না, যে পদ্ধতিতে এই ক্ষুদ্র ক্ষুদ্র যারা প্রাণী, উদ্ভিদ কি করছে, তারা সিম্পল ওয়েতে নিউক্লিয়াসের বিভাজনের ফলে তারা কি করছে, বডি ডিভিশন নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে তারা কিন্তু খুব সহজেই অযৌন জনন সম্পন্ন করছে। অর্থাৎ মাতৃ দেহ থেকে মাতৃ বডি থেকে কি হচ্ছে, অপত্য উৎপন্ন হচ্ছে, মাতৃদেহ থেকে অপত্য দেহ উৎপন্ন হচ্ছে, অপত্য। বোঝা গেছে? সিম্পল একটা ওয়ে, কিন্তু আমরা যদি যৌন জনন দেখি তাহলে কত কমপ্লিকেটেড, কত জটিল একটা পদ্ধতি, যার মাধ্যমে কি হচ্ছে, অপত্য উৎপন্ন হয়। আর এখানে একদম সিম্পল ওয়ে। তাহলে এইগুলো বোঝা যাচ্ছে তো, ক্লিয়ার তো, যে কি বলতে চাইছি। অযৌন জনন হচ্ছে একটা যেখানে একটাই মাত্র মাতৃকোষ ব্যবহার হয়ে থাকে, যেখানে না কোনো ক্রসিং ওভার ঘটে, না কোনো ভেরিয়েশন তৈরি হয়, ইভলিউশনে না তার কোনো ইফেক্ট আছে, একটা সিম্পল একটা ওয়ে যেখানে জনন সম্পন্ন হচ্ছে। সেই অযৌন জনন কত ভাবে হয়ে থাকে, কি কত ধরনের, সেইগুলো আমরা বলছি। তাহলে এর এক্সাম্পল হবে কি, ইউগ্লিনা। ইউগ্লিনা কি করে না, সেটা দেহের দৈর্ঘ্য বরাবর বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয়। দেখো ইউগ্লিনার হচ্ছে এটা কি, ফ্ল্যাজেলা, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, ফ্ল্যাজেলা।
তাহলে ইউগ্লিনিয়ার প্রথমে কি হয়, ফ্লাজেলাটা দুটো ভাগে বিভাজিত হয়। প্রথমে কি হয়, ফ্লাজেলার বিভাজন ঘটে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ফ্লাজেলার বিভাজন ঘটে, নিউক্লিয়াসটা কি হয় আস্তে আস্তে এইভাবে লম্বা আকার ধারণ করে। লম্বা মানে এই দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে। তারপর কি হয়ে থাকে না, বডির বিভাজন হয় এবং বডির বিভাজনের ফলে দুটি আলাদা ইউগ্লিনা, অপত্য ইউগ্লিনা তৈরি হয়। এটা হচ্ছে হয়েছে। দেখো ক্লিয়ার। তাহলে ফার্স্টে হচ্ছে ইউগ্লিনার দেখা যায় লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন। প্রথমে হচ্ছে তোমার ফ্লাজেলার বিভাজন ঘটছে, ফ্লাজেলার বিভাজনের সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসটা দৈর্ঘ্য বরাবর আস্তে আস্তে চ্যাপ্টা হতে থাকে। তারপর কি হয় না, বডিটা দুই ভাগে বাড়তে থাকে এবং এক্সটেন্ড হওয়ার পর তার দুই বিভাজন, বডির বিভাজন শুরু হয়। বডির বিভাজনের সঙ্গে সঙ্গে কি হয়, নিউক্লিয়াসের ডিভিশন হয়, নিউক্লিয়াস দুটি আলাদা হয়ে গিয়ে দুটো অপত্য ইউগ্লিনা তৈরি করছে। ওকে, লঙ্গিটিউডিনাল হলো। এরপর আছে অবলিকুই। আরেকটা যে ধরনের আছে বিভাজন সেটা হচ্ছে অবলিকুই বিভাজন। অবলিকুই বিভাজন মানে হচ্ছে তোমার তির্যক বিভাজন। আরেক ধরনের বিভাজন বলেছিলাম সেটা হচ্ছে অবলিকুই ফিশন। এটা তির্যক বিভাজন। এই বিভাজন কারে দেখা যায়, এটা দেখা যায় সেরাটিয়ামদের। এদের কি হচ্ছে, বডিটা হচ্ছে তোমার এরকম অনিয়তাকার শেপ দেখতে, ঠিক আছে। এই বডিটা কি হয়, তার তির্যক ভাবে বিভাজনের মধ্য দিয়ে কি করে, মানে বিভিন্ন দিক দিয়ে বিভাজনের ফলে তারা অপত্য তৈরি করে, ঠিক আছে। তাহলে বাইনারি ফিশনের আমরা সিম্পল বাইনারি ফিশন, লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন, ট্রান্সভার্স বাইনারি ফিশন এবং অবলিকুইক ফিশন দেখলাম। এরপর বলেছিলাম যে বিভাজনের মধ্য দিয়ে কি করে না, সে তার জীবন অর্জন সম্পন্ন করছে। বিভাজন কি কি বললাম, আর এক ধরনের দেখা যায় সেটা হচ্ছে মাল্টিপল বিভাজন, মাল্টিপল ফিশন। অর্থাৎ বহু বিভাজনের মধ্য দিয়ে কি হচ্ছে, দেখবো আমরা অপত্য উৎপন্ন হয়। এই বহু বিভাজনের মধ্যে অপত্য উৎপন্ন হচ্ছে কাদের দেখা যায়, অ্যামিবার দেখা যায়। নোট করবে এগুলো, মাল্টিপল ফিশন ইন অ্যামিবা। ওকে, দেখো এবার এই যে আমি যখন ডায়াগ্রাম গুলো করবো অ্যামিবার এই মাল্টিপল ফিশন কিভাবে হয়ে থাকে, তখন কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে গ্রুপে যে ডায়াগ্রাম দেবো সেটা দেখবে, দেন এটা করবে। তো মাল্টিপল ফিশন অ্যামিবার দেখো কি হয়ে থাকে। অ্যামিবার কি হয় না, অ্যামিবার তার দেহের হচ্ছে তিনটে লেয়ার, অ্যামিবা তার দেহের তিনটে স্তর দিয়ে যেটা তৈরি হচ্ছে তাকে বলা যায় সিস্ট গঠন করে, সিস্ট তৈরি করে। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম, তাই না। তাহলে দেখো যে অ্যামিবা কি করছে, অ্যামিবার এটা মনে হবে এই সিস্টটা বাড়তি টার্ম ইউজ করলাম। অ্যামিবা কি করে, তার ঘনপথটাকে আনফেভারেবল কন্ডিশন, অস্বাস্থ্যকর পরিবেশে, প্রতিকূল পরিবেশে কি করে অ্যামিবা তার ঘনপথগুলোকে ভিতর দিকে ঢুকিয়ে নেয়, দিয়ে একটা গোলাকার, অ্যামিবা তো সাধারণত অনিয়তাকার হয়ে থাকে, ইরেগুলার শেপ, কিন্তু সে কি করছে না তার ঘনপথগুলোকে ভিতর দিকে ঢুকিয়ে একটা গোলাকার শেপ নেয়। তখন কি করে, সে তার দেহের ভিতর থেকে এক ধরনের পদার্থ খরিত করে। সেই খরিত পদার্থের দ্বারা কি করে, সে তিনটে মানে প্রাচীর যুক্ত একটা সিস্ট গঠন করে। এই প্রাচীর যুক্ত যে আবরণ, সে আবরণটাকে বলা হচ্ছে সিস্ট। তাহলে অ্যামিবার সিস্ট গঠিত হয়। এরপর কি হচ্ছে না, অ্যামিবার ভিতরে থাকা নিউক্লিয়াসের বহু বিভাজন ঘটে। আমি এখানে একটাই দেখাচ্ছি, এই একটা লেয়ার মানে এটা হচ্ছে তোমার সিস্ট, এখানে সিস্ট আবরণ আছে, ঠিক আছে। এবারে এই অ্যামিবার নিউক্লিয়াসটা কি হচ্ছে, বহু বিভাজন ঘটে। ডিফারেন্ট কালার দিয়ে দেখলে সুবিধা হবে। বহু বিভাজন ঘটছে।
এই বহু বিভাজন যুক্ত এগুলো হচ্ছে কি অপত্য অ্যামিবা, অপত্য অ্যামিবা উৎপন্ন হচ্ছে। তারপরে কি হয় যে এই যে সিস্ট, সেই সিস্টের প্রাচীরটা হচ্ছে তোমার বিদীর্ণ করে, মানে ভেঙে যায়। ওকে, এই সিস্টের প্রাচীর যখন আয়তনে বাড়তে থাকে দিয়ে যখন ফেটে যায় তখন কি হচ্ছে না এই যে অপত্য অ্যামিবা সেগুলো সিস্ট ভেদ করে বাইরে বেরিয়ে যায়। ওকে, তারপর তারা এইটা কখন ঘটে না পরিবেশ যখন ফেভারেবল কন্ডিশন আছে, তাহলে আনফেভারেবল কন্ডিশনে অ্যামিবার কি হচ্ছে না সেই ঘনপথগুলোকে ভিতর দিকে ঢুকিয়ে নিয়ে একটা সিস্ট গঠন করছে। তারপর যে নিউক্লিয়াসের বহু বিভাজনের ফলে সেখানকার অপত্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে বহু সংখ্যক। এই যে বাইরের যে সিস্ট আবরণ, সেই সিস্ট আবরণ যখন ফেভারেবল কন্ডিশনে পায় অর্থাৎ অনুকূল পরিবেশ পেয়ে থাকে তখন কি হয় না এই বাইরের আবরণটা ফেটে যায়, বিদীর্ণ হওয়ার ফলে এই অপত্য অ্যামিবাগুলো বাইরে বের হয়। তারপরে তৈরি হচ্ছে কি না নতুন অ্যামিবা। বোঝা গেছে? তাহলে মাল্টিপল ফিউশন অফ ইন অ্যামিবা কিভাবে হয়ে থাকে। আচ্ছা, এরপরে যেটা আছে একটা টার্ম, এই হ্যাঁ আরেকটা কথা, সরি, এই মাল্টিপল ফিউশন আর কাদের দেখা যায়, শুধু অ্যামিবার নয়, এই মাল্টিপল ফিউশন ইন প্লাজমোডিয়াম। মনে করে দেখো যে প্লাজমোডিয়ামের জীবনচক্র পড়ানোর সময় সেখানে দেখেছিলাম না আমরা যে প্লাজমোডিয়ামের হচ্ছে তোমার সাইজয়েন্ট যে স্টেজ, প্লাজমোডিয়ামের ইনফেক্টেড স্টেজ কোনটা, স্পোরোজয়েড। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে মানে অ্যামিবা প্লাজমোডিয়াম এদের ক্ষেত্রে বহু বিভাজনের মধ্য দিয়ে তারা কি করে না অজন সম্পর্ক অর্থাৎ অপত্য উৎপন্ন করছে। প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল পড়ানোর সময় বলেছিলাম যে এখানে হচ্ছে কি এটা সাইজয়েন্ট দশা। কি বলেছিলাম যে এই সাইজয়েন্ট দশার নিউক্লিয়াসটা বহু বিভাজনের ফলে কি উৎপন্ন হচ্ছে, মেরোজয়েড, তাই না? সাইজয়েন্ট দশার নিউক্লিয়াসের বহু বিভাজনের ফলে এগুলো কি উৎপন্ন হচ্ছে, এগুলো মেরোজয়েড তৈরি হচ্ছে, তাই না? এই মেরোজয়েড গুলো কি হচ্ছে না সাইজয়েন্টের প্রাচীরটা বিদীর্ণ হলে কি হয়, এই মেরোজয়েড গুলো বাইরে বেরিয়ে আসে। বুঝে গেছে? আর যখন মানে এর মধ্যে ঘটে, উসিসের মধ্যে ঘটে, তখন তাকে বলা হচ্ছে কি কি উসিসের মধ্যে যখন ঘটছে উসিস্টের মধ্যে তখন তাকে বলা হচ্ছে স্পোরোজয়েড, স্পোরোগনি ফর্মেশন হচ্ছে, স্পোরোজয়েড তৈরি পদ্ধতিকে স্পোরোগনি বলা হচ্ছে। তাহলে বোঝা গেছে যে অ্যামিবার প্লাজমোডিয়ামের ক্ষেত্রেও মাল্টিপল ফিউশন থাকে, দেয় সাইজয়েন্ট দশাতে নিউক্লিয়াসের বহু বিভাজনের ফলে মেরোজয়েড, সেই মেরোজয়েডের প্রাচীর বিদীর্ণ হয়ে কি হচ্ছে এরা বাইরে বের হচ্ছে। ঠিক আছে, তাহলে বহু বিভাজন হলো। আর একটা টার্ম বলেছিলাম যে প্লাজমোটমি, আর একটা বলেছিলাম প্লাজমোটমি। দেখো এই প্লাজমোটমি হচ্ছে এটা কি বলেছিলাম, এটা বিভাজনের মধ্যে পড়ছে, ফিউশনের মধ্যে একটা ভাগ পড়ছে। প্লাজমোটমি হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত কোনো প্রাণী অর্থাৎ মাল্টি নিউক্লিয়েটেড যখন কোনো অর্গানিজম যখন ডিভাইডেড হয়ে যখন সে ডটার উৎপন্ন করে, ডটার সেল উৎপন্ন করে, অপত্য কোষ উৎপন্ন করে, তখন সেটা সে বহু নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে। অর্থাৎ বহু নিউক্লিয়াস যুক্ত অর্গানিজমের বিভাজনের ফলে যখন বহু নিউক্লিয়াস যুক্ত অপত্য তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে প্লাজমোটমি। বোঝা গেছে? অর্থাৎ একটা অর্গানিজম যার মধ্যে ধরো কি আছে বহু নিউক্লিয়াস, যেমন হচ্ছে তোমার ওপালিনা, ওপালিনার বডিটা হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড, বহু নিউক্লিয়াস যুক্ত। সে যখন কোনো অপত্য উৎপন্ন করছে তখন সেই অপত্যটাও হচ্ছে কি মাল্টি নিউক্লিয়েটেড, একেই বলা হচ্ছে না প্লাজমোটমি। এক্সাম্পল কি হবে, এক্সাম্পলটা মনে রাখবে, এক্সাম্পল হচ্ছে ওপালিনা। ওকে, নোট করবে ওপালিনা আর পিলোমিক্সা। ওপালিনা আর পিলোমিক্সা হচ্ছে প্লাজমোটমি উদাহরণ। অর্থাৎ মাল্টি নিউক্লিয়েটেড অর্গানিজম ডিভাইডেড ইনটু মাল্টি নিউক্লিয়েটেড কি করে না অপত্য। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল বিভাজনের মাধ্যমে। এরপরে দেখবো যে বার্ডিং ফরমেশন বা কোর্গোদ্গমের মাধ্যমে জনন কিভাবে সম্পন্ন হয়ে থাকে। বার্ডিং ফরমেশন,
BUDDING এটা, হ্যাঁ এটা হবে দেখো বাডিং অর কুরকুদগম। ওকে, তো বাডিং, এটা কুরকুদগম বা বাডিং কাকে বলছে না, যখন জনিত দেহ থেকে উৎপন্ন কোর বা বাড সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে তখন তাকে বলা হচ্ছে বাডিং বা কুরকুদগম। ঠিক বোঝা গেল না, তাই তো? বোঝাচ্ছি। তাহলে কি বললাম, যখন জনিত দেহ থেকে যখন কোর সৃষ্টির মধ্যে বা বাড তৈরির উৎপন্নের মধ্য দিয়ে যখন জনন সম্পন্ন করছে তখন তাকে বলা হচ্ছে। এটা কাল দেখা যায় হাইড্রা, হ্যাঁ হাইড্রা দেখা যায় ইস্টে দেখা যায়। বার্ডিং অফ ইস্ট, ইস্টের দেহে বার্ডিং ফর্মেশন কিভাবে হয়ে থাকে দেখো। এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে দেখতে পাচ্ছ, অর্থাৎ অনিয়ত বিভাজনের ফলে কি হচ্ছে তার মধ্যে এই যে এই অংশটাকে বলা হচ্ছে বাড, অর্থাৎ জনিত দেহ থেকে উৎপন্ন অংশটাকে বলা হচ্ছে বাড বা কোর। বাড বা কি বলা হয়, কোর বলা হয়, কুরকুদগম বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই বাডকে লিখতে পারি যে বাড begin to from parent। দেখো but begin to from parent। ঠিক আছে, তারপর কি হবে, এই বারটা আস্তে আস্তে বড় হতে থাকে, অর্থাৎ কি হয়, নিউক্লিয়াসটা আস্তে আস্তে দুই দিকে বিভাজিত হতে থাকে। ওকে, নিউক্লিয়াস copies and divided, nucleus copies and divide কি হচ্ছে, the bud receive the nucleus, তাই না? তাহলে নিউক্লিয়াসে ডিভাইড হচ্ছে এবং এই বারটা কি হচ্ছে সেই নিউক্লিয়াসকে গ্রহণ করছে। দেন তারপর কি হয় না, এই দেখো তারপরে এই ইউগ্লিনার মাতৃদেহ থেকে বার্ড একদম সেপারেট হয়ে যাচ্ছে। ওকে, দেখো ইউগ্লিনার মাতৃদেহ থেকে বার্ড একদম কি হচ্ছে, পুরো সেপারেট। তাহলে বার্ড নাও বিকাম এ সেপারেট ডটার সেল। এটা মুছতে হবে, দেখো এটা কি লিখতে পারি যে বার্ড now become separate daughter cell। ওকে, তারপর কি হচ্ছে যে বহু বিভাজনের মধ্য দিয়ে কি হচ্ছে, এই বার্ড হচ্ছে অনেক সংখ্যায় সৃষ্টি হয়ে একটা চেনের মতো আকার ধারণ করে। দেখা যাচ্ছে? তাহলে কি বললাম দেখো, বললাম যে ইউগ্লিনার কি হচ্ছে, ইস্টের ক্ষেত্রে বললাম যে ইস্টের ক্ষেত্রে কি হয়ে থাকে না, প্যারেন্ট দেহ থেকে বার্ড ফরমেশন হয়, উৎপন্ন হচ্ছে। সেই বার্ড কি হচ্ছে না, সেই প্যারেন্ট দেহ থেকে নিউক্লিয়াসটা কপি হচ্ছে, ডিভাইডেড হচ্ছে এবং সেটা কার মধ্যে যাচ্ছে, বার্ডের মধ্যে, কোর অংশে প্রবাহিত হচ্ছে। তারপর আস্তে আস্তে মাতৃদেহ থেকে কোর অংশটা গেছে, ধীরে ধীরে যখন কোর বাড়তে থাকছে তখন সেই এই কোর বা বার্ড অংশটা মাতৃদেহ থেকে পুরো সেপারেট হয়ে যাচ্ছে। ওকে, তারপর কি হচ্ছে যে এই মাতৃদেহ থেকে যে কোর তৈরি হলো, যে বার্ড তৈরি হলো, সেটা আবার পরপর বিভাজনের মধ্য দিয়ে কি করছে, একটা চেন লাইক একটা চেনের মতো গঠন তৈরি করছে।
এই যে ইস্টের চেনের মতো যে অসংখ্য কি উৎপন্ন করছে, অনেকগুলো ইস্ট তৈরি করছে, বার্ডিং প্রোডাকশন অর্থাৎ চেন লাইফ। ওকে, তো যখন বার্ডিং উৎপন্ন হচ্ছে চেনের মতো অসংখ্য, তখন একে বলা হচ্ছে টরুলা, টরুলা বলা হচ্ছে। ওকে, দেখো লেখা জায়গায় নেই, একে এই ওয়ার্ডটা লিখে নাও, একে বলা হচ্ছে টরুলা, টরুলাইজেশন বলা হয় তাকে। এই টরুলা কথা এখানে ব্যবহার করা হয়েছে কারণ জেনাস টরুলা অর্থাৎ টরুলার প্রাণীদের ক্ষেত্রে কি হয় না, এই রকম চেন লাইক, চেনের মতো এদের বিভাজনের মধ্য দিয়ে অপত্য উৎপন্ন হয়, সেই জন্য এই টার্মটা ইউজ করা হয়েছে টরুলা। সেই জন্য এই ইস্টের বার্ডিং ফরমেশনকে বলা হয় টরুলাইজেশন, অর্থাৎ ইস্টের বার্ড ফরমেশন কোরকোদ্গমের মাধ্যমে অপত্য উৎপন্ন সৃষ্টি হওয়াকে বলা হচ্ছে টরুলাইজেশন। তাহলে বোঝা গেছে কিভাবে উৎপন্ন হচ্ছে। যখন মাতৃদেহ থেকে ইস্ট আলাদা হয়ে যাচ্ছে অপত্য, তখন সেই অপত্য আবার কি করছে, কোরকোদ্গম বা বার্ড ফরমেশন করার মধ্য দিয়ে তখন অনেকগুলো আবার চেনের মতো আকার ধারণ করছে, দেখতে ঠিক এরকম শেপ হয়ে থাকে। আরেকটা কথা, এই যে মাতৃদেহতে যে একটাই বার্ড তৈরি হবে সেটা কিন্তু নয়, এই মাতৃদেহ কিন্তু বার্ডের সংখ্যা একের অধিক হতে পারে, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো বার্ড কিন্তু তৈরি হতে পারে। এখানে আমি একটা দেখেছি, এখানে হয়তো আরো 2-3টে বার্ড ফরমেশন হতে পারে। তাহলে আরো 2-3টে বার্ড ফরমেশন হলে কি হবে, সেই বার্ড গুলো আবার আস্তে আস্তে বড় হতে থাকবে, নিউক্লিয়াস কপি হয়ে সেখানে পৌঁছাবে, সেখান থেকে আবার কি হবে, অপত্য ইস্ট তৈরি হবে। ওকে, এই যে বললাম যে বার্ডিং আর কোরকোদ্গম, এটা হাইড্রার দেহ দেখা যায়, কি বললাম, বার্ডিং আর কোরকোদ্গম, কোরকোদ্গমের মাধ্যমে আমরা পড়ছি জনন। এই কোরকোদ্গম আবার দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল আর এক্সোজেনাস, এক্সোজেনাস বার্ডিং। ওকে, আর একটা হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল আর এন্ডোজেনাস বার্ডিং। দেখো দেখো বললাম যে বার্ডিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তোমার এক্সটার্নাল আর এক্সোজেনাস বার্ডিং, একটা হচ্ছে ইন্টারনাল আর এন্ডোজেনাস বার্ডিং। এক্সটার্নাল আর এক্সোজেনাস বার্ডিং হচ্ছে কাদের মধ্যে দেখা যায়, হাইড্রা এবং স্পঞ্জের দেহে অর্থাৎ পরিফেরার অন্তর্গত। আর ইন্টারনাল আর এন্ডোজেনাস বার্ডিং দেখা যায় কাদের, স্পঞ্জিলাদের ক্ষেত্রে গ্যামিউলেশনের মাধ্যমে। গ্যামিউলেশন কি সেটা বোঝাচ্ছি, তার আগে বলি এক্সটার্নাল আর এক্সোজেনাস বার্ডিংটা কি। এটা কাদের বললাম, হাইড্রা এবং স্পঞ্জ। তাহলে দেখো এই হাইড্রার দেহে কি হয়, অর্থাৎ কোরকোদ্গম যখন কোরকোদ্গম যখন কি হয় না দেহের বাইরে ঘটে, কোরকোদ্গম যখন দেহের বাইরে ঘটে এবং তার মাধ্যমে যখন বংশ বিস্তার হয়, তখন তাকে বলা হচ্ছে এক্সটার্নাল আর এক্সোজেনাস বার্ডিং। কাদের বললাম, হাইড্রা, তাই তো। দেখো হাইড্রার কি হয়ে থাকে, দেখো তাহলে এক্সটার্নাল আর এক্সোজেনাস বার্ডিং হচ্ছে যখন দেহের বাইরে কোর সৃষ্টির মাধ্যমে বা বার্ড তৈরির মাধ্যমে যখন অপত্য সৃষ্টির মধ্য দিয়ে বংশ বিস্তার হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে এক্সটার্নাল। দেখো এটা হাইড্রা, হাইড্রার বডিতে এটা হচ্ছে তোমার কোর বা বার্ড উৎপন্ন ফোলা অংশটাকে বলা হচ্ছে কোর বা বার্ড। এবার দেখো এই বার্ড বললাম যে আমি, এটা তাহলে মাতৃদেহ, এখানে কিন্তু একটাই তৈরি হতে কোনো মান নেই, একসঙ্গে অনেকগুলো তৈরি হতে পারে। সেই বার্ড ধীরে ধীরে দেখো বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে এখানে তার মুখছিদ্রে অসংখ্য আকর্ষণ তৈরি হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই বার্ড আস্তে আস্তে যখন তার মুখে ছিদ্রের মধ্যে আকর্ষণের তৈরি হয় আকর্ষকের, তখন আস্তে আস্তে কি হচ্ছে, এটা মাতৃদেহ থেকে এভাবে কেটে আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়। তখন কি হয়, এইভাবে এটা ধরো মাতৃদেহ, তো মাতৃদেহ থেকে এটা কি হবে, এটা এইভাবে আলাদা হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেহের বাইরে যখন কোনো অংশের মাধ্যমে জ্বলন সৃষ্টি, বার্ডিং এর মাধ্যমে যখন সৃষ্টি হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে এক্সটার্নাল। আর বললাম যে ইন্টারনাল আর এন্ডোজেনাস বার্ডিং। আর এক ধরনের বললাম, সেটা বললাম ইন্টারনাল। ইন্টারনাল আর
এন্ডোজেনাস, এটা বললাম স্পঞ্জিলা। স্পঞ্জিলাতে দেখা যায়, এগুলো কি ক্লাস 11 ক্লাসিফিকেশন পড়ানোর সময় বলেছিলাম। গ্যামিউলেশন বলা হয়, ওকে, অর্থাৎ গ্যামিউলের মাধ্যমে গঠন করে। গ্যামিউল ইন স্পঞ্জিলা। দেখো গ্যামিউল কি আর কি হয়ে থাকে, আচ্ছা স্পঞ্জ তোমরা দেখেছো, তাহলে হাইড্রার বাদ দিয়ে, হাইড্রা তো দেখা যায়, তাছাড়া স্পঞ্জের দেহ কিন্তু ওই এক্সটার্নাল বার্নিং এর মধ্য দিয়ে বংশ বিস্তার হয়। ইন্টারনাল বার্নিং হচ্ছে ইউস্পঞ্জিলা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি দেখা যায় না, এদের দেহের ভিতরে এক ধরনের গঠন সৃষ্টি হয় যাকে বলা হয় গোমিউল। সেই গোমিউল সৃষ্টির মাধ্যমে কি হয়, তারা তাদের দেহের বাইরে তারা সেটাকে নির্গত করে এবং তার মাধ্যমে তাদের জননটাকে সম্পন্ন করছে, বংশ বিস্তার করছে। দেখো কিভাবে, দেখো ভালো করে লক্ষ্য করবে। ইন্টারনাল বার্ডিং এর ক্ষেত্রে হচ্ছে গোমিউল গঠন করছে। দেখো এইটাকে হচ্ছে গোমিউল বলছে, যার বাইরের যে ওপেনিং, গোমিউলসের যে ওপেনিং সেটা হচ্ছে, এটা স্পঞ্জের দেহের ভিতরে, স্পঞ্জিলাদের দেহের ভিতরে তৈরি হয়। একে ওপেনিংটাকে বলা হচ্ছে মাইক্রোপিলা, মাইক্রোপাইলি। আচ্ছা এই বাইরে দেখতে পাচ্ছ যে সেল, যে আবরণী যে সেল, তাকে বলা হচ্ছে পিনাকোসাইট সেল। এই গোমিউলসের বাইরের সেলকে বলা হচ্ছে পিনাকোসাইট সেল। এগুলো হচ্ছে তোমার কি স্পিকিউলি। স্পিকিউলি কি, এগুলো হচ্ছে তোমার স্পঞ্জিলার যে এক্সোস্কেলিটাল যে উপাদান, সেই এক্সোস্কেলিটালের উপাদান হচ্ছে স্পিকিউলি। আর আর ভিতরে দেখতে পাচ্ছ এগুলো আছে আর্কিওসাইটস। কি হচ্ছে না, এইগুলো যখন স্পঞ্জিলা কি করে, তারা মেরিন সমুদ্রে বাস করে, জলে যখন বসবাস করে তখন তারা কি করছে, অনবরত তাদের দেহের মধ্যে জল প্রবেশ করায়। তো সেই জল প্রবেশ করা অর্থাৎ ক্যানাল সিস্টেমের মাধ্যমে কি করছে না, এই গোমিউল গুলোকে তারা বাইরের দিকে বের করে। ঘরে কিভাবে দেখো, এরা তো সাধারণত কি হয়, এরা তো চলাফেরা করতে পারে না, এই দিক অর্থাৎ এক জায়গাতেই আটকে থাকে। তো কি হচ্ছে, তাদের ভিতরে থাকা এই গোমিউল গুলোকে তারা বাইরে বের করে ক্যানাল সিস্টেমের মাধ্যমে, জলের মধ্য দিয়ে বাইরে বের করার পর এই গোমিউল গুলো বহু কিলোমিটার অবধি তারা জলের সঙ্গে যায়। এই দেহের মধ্যে স্পঞ্জিলা এই ধরনের স্ট্রাকচার গঠন করছে, গোমিউল ফর্মেশন করছে কখন, যখন আনফেভারেবল কন্ডিশন, ওকে। তো ক্যানাল সিস্টেমের মধ্য দিয়ে পরিফেরারা যখন সেই গোমিউলস গুলোকে দেহের বাইরে নির্গত করছে, তখন কি হচ্ছে না, সেই গোমিউল গুলো বহু কিলোমিটার অবধি তারা জলে ভাসতে ভাসতে যায়, কোন রকম ক্ষতি হয় না। কি হয়, যখন ফেভারেবল কন্ডিশন পায় তখন তারা সমুদ্রের বিচে এসে বা তীরে এসে তারা কি করে, সেগুলো জড়ো হয় এবং সেখান থেকে কি তৈরি হয় না, আবার স্পঞ্জ তৈরি হয়। অর্থাৎ বলতে গেলে কি না, এটা একটা প্রকারে হেল্প করছে কলোনি তৈরির হাত থেকে রক্ষা করছে। কেন, কারণ স্পঞ্জিলা হচ্ছে তারা মুভ করতে পারে না, তাহলে এক জায়গায় যদি তারা বংশ বিস্তার করতে থাকে, তাহলে তো এক জায়গায় অধিক সংখ্যায় স্পঞ্জ তৈরি হলে, স্পঞ্জিলা গঠিত হলে কি হবে না, তাদের তো জায়গার অভাব ঘটবে, তাই না? তো একটা ক্রাউডের সৃষ্টি হবে। তার জন্য কি হচ্ছে, এইভাবে তারা সিস্টেমের মধ্য দিয়ে, অর্থাৎ গোমিউলসের মধ্য দিয়ে তারা যদি বংশ বিস্তার করে, তাহলে কি হবে, তাদের কিন্তু সেই কলোনি থেকে তাদের একটা কলোনি ফর্মেশন করতে সাহায্য করছে। অর্থাৎ সেই যে এক জায়গায় আবদ্ধ, সেখান থেকে একটা বিভিন্ন জায়গায় অবস্থান করে তাদেরকে বংশ বিস্তার করতে সাহায্য করছে এই গোমিউল। বোঝা গেছে? আচ্ছা, তাহলে বলতে পারি যে এই গোমিউল হেল্প ইন ডিসপার্সাল অফ স্পঞ্জ কলোনি, তাই না? আচ্ছা, নেক্সট তাহলে বার্ডিং হয়ে গেছে দেখলে, তারপর আমরা কি দেখলাম, ফিউশন দেখলাম। এরপর আমরা দেখবো স্ট্রোবাইলেশন। দেখো নেক্সট হচ্ছে স্ট্রোবাইলেশন। এটা হচ্ছে কি অযৌন জননের পদ্ধতি, তাই না? স্ট্রোবাইলেশন কাজ দেখা যায় জেলিফিশে দেখা যায়। এটা দেখা যায় জেলিফিশ, বলেছিলাম না তাদের যে বিভিন্ন রকম লার্ভা আছে, প্ল্যানুরাল লার্ভা পড়িয়েছিলাম। দেখো স্ট্রোবাইলেশন, দেখো স্ট্রোবাইলেশন হচ্ছে যে আমরা বললাম কর্কটগম বা বার্ড বললাম, যখন মাতৃদেহ থেকে উৎপন্ন হচ্ছে সেটাকে বলছি বার্ড বা কর্কটগম।
তো স্ট্রোবাইলেশন হচ্ছে সেই বার্ড যখন বারবার একই রকম ভাবে স্ট্রাকচার নিয়ে পরপর অবস্থান করছে, অর্থাৎ একই গঠন যখন বারবার গঠিত হয়ে পরপর অবস্থান একটা স্ট্রাকচার গঠন করছে তখন তাকে বলা হচ্ছে স্ট্রোবাইলেশন। ওকে, দেখো অর্থাৎ বারবার দেখতে পাচ্ছ এখানে একই এই স্ট্রাকচারটা বারবার গঠন করেছে, দেখো একই স্ট্রাকচার। এইগুলো তো বার্ড, এইগুলো তো বার্ড না, অর্থাৎ একটা বডির শরীর থেকে যখন আরেকটা অংশ তৈরি হচ্ছে এগুলোকে আমরা বার্ড বলছি। সেই বার্ডের দেখো কোর্কোদের একটা বারবার একই রকম গঠন নিয়ে গঠিত তৈরি হয়েছে, তাকে বলা আছে স্ট্রোবাইলেশন। এই স্ট্রোবাইলেশন অরেলিয়া পর্বের প্রাণীদের দেখা দেয় জেলিফিশদের। তো তাদের ক্ষেত্রে প্রথমে বলেছিলাম দেখবে অরেলিয়াদের লার্ভাকে বলা হয় প্ল্যানিউলার লার্ভা। তা প্রথমে থাকে প্ল্যানিউলার লার্ভা, ওকে, একটা প্ল্যানিউলার লার্ভা দেখো। তারপর আস্তে আস্তে কি করছে না বার্ড বা কোর সিস্টেমের মধ্য দিয়ে একই রকম বার্ড বারবার তারা গঠিত করে যে লার্ভা স্ট্রাকচার তৈরি করছে, লার্ভাল স্ট্রাকচার তাকে বলা হচ্ছে কি না স্কাইফিস্টোমা লার্ভা। স্কাইফিস্টোমা লার্ভা হচ্ছে প্ল্যানুলার পরবর্তী। তাহলে প্রথম হচ্ছে প্ল্যানুলার লার্ভাল স্টেজ, তারপরে তোমার একই গঠন বারবার তৈরির মধ্য দিয়ে যে স্ট্রাকচার গঠন করেছে তাকে বলা হচ্ছে স্কাইফিস্টোমা লার্ভা। তারপরে যে দেখো কি হচ্ছে এই যে বার্ড অংশ সেখান থেকে যে উপরের অংশটা আলাদা হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে না ইফাইডা লার্ভা। তো প্ল্যানুলার লার্ভা থেকে স্কাইফিস্টোমা লার্ভা উৎপন্ন হলো, সেখান থেকে আলাদা হয়ে গিয়ে উপরের অংশ আলাদা হয়ে গিয়ে হয়ে যায় তাকে ইফাইডা লার্ভা। এই ইফাইডা লার্ভা থেকে আবার কি হয় পুনরায় আবার এটা অপত্য, সেটা আবার পরবর্তীকালে বড় হয়ে জেলিফিশ, জেলিফিশের সেখান থেকে আবার এইভাবে উৎপন্ন হচ্ছে। তাহলে বোঝা গেছে যে তাদের বডির উপরের অংশ লার্ভাল অংশ সেপারেট হয়ে যাচ্ছে তাকে ইফাইডা লার্ভা। সেই তাহলে দুটো অপত্য তৈরি হলো, মাতৃদুধ থেকে অপত্য তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে স্ট্রোবাইলেশন। কাদের দেখা যায় এক্সাম্পল গুলো অবশ্যই মনে রাখবে, যেগুলো পড়ালাম আজকে প্রত্যেকটার বার্ডিং, স্ট্রোবাইলেশন অ্যান্ড ফিউশন, সিম্পল বাইনারি ফিউশন, ট্রান্সভার্সাল ফিউশন, লঙ্গিটিউডিনাল ফিউশন, অবলিকুয়াল ফিউশন, সবগুলোর এক্সাম্পল মনে রাখবে। ওকে, আচ্ছা এই স্ট্রোবাইলা জেলিফিশ ছাড়াও আর কাদের দেখা যায় টিনিয়া সোলিয়ামের দেখা যায়। আর কাদের বললাম টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে দেখা যায় এদের দেহ দেখো, এটা যদি মাউথ হয় লং টেল দেখতে পাচ্ছ, এই লং টেল লাইক রিজিয়নটাকে বলা হয় স্ট্রোবিলা, এই অংশটাকে বলা হচ্ছে স্ট্রোবাইলা। এটা হচ্ছে কি টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়ামের এই যে লম্বা টেল লাইক রিজিয়ন, লম্বা যে লেজ মতো অংশ যাকে বলা হচ্ছে স্ট্রোবাইলা। এখানে কি হচ্ছে এই যে নিক রিজিয়ন, এই টেনিয়া সোলিয়ামের যে নিক রিজিয়ন, এই নিক পোর্শনটাই কি হয় বারবার ফরমেশনের মধ্য দিয়ে তারা কি করছে এই টেল রিজিয়নটা গঠিত করছে। বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে স্ট্রোবাইলেশন ফরমেশন করছে নিক পোর্শনটা, এই যে নিক পোর্শন এই পোর্শনটাই বারবার কি হচ্ছে সে বডি ফরমেশনের মধ্য দিয়ে বডিটা গঠিত হচ্ছে। তাহলে এই নিক অঞ্চলটাই বারবার সজ্জিত হয়ে একই রকম গঠন তৈরি করছে লেজের মতো, যার জন্য কি বলা হচ্ছে স্ট্রোবাইলা। ওকে, আচ্ছা এই যে বারবার যে খণ্ডগুলো গঠিত হচ্ছে তাকে বলা হচ্ছে কি না প্রোগ্লোটিড, এগুলোকে বলা হচ্ছে প্রোগ্লোটিড। এই যে বারবার যে খণ্ড গঠিত হচ্ছে তাকে বলা হয় প্রোগ্লোটিড। তাহলে টিনিয়া সোলিয়ামে দেখে কি দেখা যায় স্ট্রোবাইলেশন। এরপর দেখবো ফ্র্যাগমেন্টেশন, খণ্ডী ভবনের মধ্য দিয়ে। কত নম্বর আমি মনে নেই, তোমরা মার্ক করে নেবে। ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডী ভবন। তাহলে ফিউশন হলো, বার্ডিং হলো, স্ট্রোবাইলেশন হলো। নেক্সট পড়ছি ফ্র্যাগমেন্টেশন। ওকে, দেখো ফ্র্যাগমেন্টেশনের মধ্য দিয়ে হচ্ছে তোমার প্ল্যানিউরা দেখতে দেখা যায়, এটা প্ল্যানিউরা, তারপরে একাইনোডার্মাটা, স্টারফিশ, ওকে, স্পাইরোগ্লিয়া, স্পাইরোগাইরা এদের ক্ষেত্রে দেখা যায়। কারে দেখা যায় একাইনোডার্মাটা, স্পাইরোগাইরা, ঠিক আছে। আর দেখা যায় কাদের না প্ল্যানেরিয়া,
প্ল্যানেরিয়া। আরো অনেক এক্সাম্পল আছে, আমি জাস্ট এগুলো বলছি, আরো বই আছে ও দেখবে ওগুলো। তো এদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ফ্র্যাগমেন্টেশন মানে খন্ডিভাব, তো দেহের কোনো ভাগ কি হচ্ছে খণ্ডিত হয়ে মাতৃদেহ খণ্ডীভবনের ফলে বিভাজনের ফলে সেখান থেকে আবার যখন অপত্য উৎপন্ন হচ্ছে। দেখো দেখগুলো লক্ষ্য রাখবে কি হচ্ছে, এই বডিটার যদি বিভাজন করা হয় তাহলে দেখা যাবে যে এখান থেকেও প্ল্যানেরিয়া তৈরি হচ্ছে, এখান থেকেও প্ল্যানেরিয়া তৈরি হয়, এখান থেকেও প্ল্যানেরিয়া তৈরি হচ্ছে। এরা আবার কি হচ্ছে না আস্তে আস্তে বড় হচ্ছে। বুঝেছে? তাহলে যখন দেহের কোনো খণ্ডক থেকে অপত্য উৎপন্ন হয় তখন তাকে বলা হচ্ছে খণ্ডীভবন। প্ল্যানেরিয়াদের এর এক্সাম্পলটা হচ্ছে প্ল্যানেরিয়াদের ক্ষেত্রে। এছাড়াও একানোডার্মাটা এবং স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখা যায় দেহটা 3টে খণ্ডে বিভক্ত করলে সে একটা খণ্ড থেকে আবার কিভাবে তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে কি জন্ম হচ্ছে, নেক্সট আছে আমাদের রিজেনারেশন। ও দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, নোট করবে এগুলো, হ্যাঁ আমি কিন্তু দেখবো। নেক্সট হচ্ছে রিজেনারেশন। এটা বাংলায় কি বলে, পুনরুৎপাদন নাকি পুনরুৎপাদন। দেখো তো যেগুলো ক্লাস করাচ্ছি আমি কিন্তু ক্লাসের শেষে বা শেষে কিন্তু তোমাদের খাতা চেক করতে পারি যে কি কি নোট করেছে পাঠাও। ওকে, খাতা আমি দেখবো, সে তো সব কিছু নোট করে রাখবে। তো রিজেনারেশন হচ্ছে যে বডির কোনো অংশ পুনরুৎপাদনের মাধ্যমে ঘটে থাকে। এই রিজেনারেশন দুইভাবে, অর্থাৎ দেখা যাবে যে কিছু কিছু কোনো প্রাণী আছে যাদের ধরো হাতটা যদি কেটে দেওয়া হয়, হাতের একটা অংশ যদি কেটে দেওয়া হয় তাহলে সেখান থেকে আবার দেখা যাবে যে নতুন হাত তৈরি হচ্ছে। অর্থাৎ বডির একটা পার্টকে কেটে দিলে সেখান থেকে যখন সেই পার্টটা তৈরি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে, সেটা এক ধরনের। আর এক ধরনের রিজেনারেশন ঘটে যেখানে হচ্ছে যে সেই প্রাণীর যদি বডির যে কোনো অংশ কাটলে সেখান থেকে যখন একটা নতুন প্রাণী তৈরি হচ্ছে তখন তাকে, সেটা এক ধরনের রিজেনারেশন। দেখো দেখো বোর্ডের সাইজ ছোট তাই সব লেখাগুলো মানে স্পষ্ট করে লিখতে পারছি না, বোর্ডটা ছোট হওয়ার জন্য, কারণ বড় বড় করে লিখতে গেলে হয়তো এক লাইনে বোর্ডটা ভর্তি হয়ে যাবে। তো দেখো রিজেনারেশন মানে যে পুনরুৎপাদন, অর্থাৎ শরীরের কোনো অংশ থেকে যখন অন্য আবার সেই অংশটা তৈরি হয় পুনরায় তখন তাকে বলা হচ্ছে। সেইভাবে যেমন ধরো আমাদের দেহের কোনো অংশ হাত বা পায়ের আঙুল কেটে গেলে সেখানকার সেল ডিভিশনের মাধ্যমে কি হচ্ছে সেটা আবার মানে পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যদি দেহের থেকে আঙুলটা কেটে বাদ দেওয়া হয় তাহলে সেখান থেকে কি আবার নতুন করে আঙুল তৈরি হয় নাকি? হয় না তো। তাহলে দেখো দেহে স্কিন কাটলে সেই স্কিনের যে ক্ষতটা সেটা কিন্তু সেল ডিভিশনের মধ্যে পূরণ হচ্ছে, বাট আমাদের দেহে যদি কোনো আঙ্গুল বা কোনো পার্টকে কেটে ফেলা হয় সেখান থেকে কিন্তু কোনো অংশ, শরীরের কোনো অংশ কিন্তু পুনরায় তৈরি হয় না। সেই ধরনের রিজেনারেশনকে বলা হয় রিপ্যারেটিভ রিজেনারেশন। রিপ্যারেটিভ রিজেনারেশন, ওকে মনে থাকবে, যেখানে যদি আমরা স্কিনের ক্ষত পূরণ, শুধুমাত্র রিপ্যারেটিভ রিজেনারেশন মানে স্কিনের ক্ষত পূরণ হলে সেটাকে বলা হচ্ছে। আর এক ধরনের আছে যেটা হচ্ছে তোমার রেস্টোরেটিভ রিজেনারেশন। রেস্টোরেটিভ রিজেনারেশন হচ্ছে কি না, যেখানে ধরো কোনো প্রাণীর লেজকে কাটলে সেখান থেকে আবার দেখবে টিকটিকি লেজ কাটলে, লিজার্ডের লেজ কাটলে কি হয় আবার পুনরায় লেজ তৈরি হয়। স্যালমান্ডারের লিম যদি কেটে ফেলা হয়, দেখো লিম যদি কেটে ফেলা হয় তো দেখা যাবে সেই লিম যে কাটা অংশটা থেকে আবার পুনরায় কি হচ্ছে লিম তৈরি হচ্ছে। ঠিক আছে, একে এই ধরনের যে রিজেনারেশন তাকে বলা হচ্ছে এপিমরফোসিস। এপিমরফোসিস বলা হচ্ছে যখন শরীরের কোনো একটা অংশ কাটলে সেটা আবার পুনরায় সে অংশটা তৈরি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে এপিমরফোসিস। আর মরফালাক্সিস হচ্ছে যে এটা একটা অ্যানিমেল, সেই অ্যানিমেলের দেহের যে কোনো অংশ যদি কাটা হয়
তো সেই কাটা অংশ থেকে পুনরায় আবার একটা নতুন করে অ্যানিমেল তৈরি হয়। অর্থাৎ স্মল নাম্বার অফ সেল ক্যান ফর্ম দ্য বডি। দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেছে? তাহলে এপিমরফোসিস হচ্ছে দেহের কোনো, এপিমরফোসিসের রেস্টোরেটিভ রিজেনারেশন হচ্ছে, এপিমরফোসিস রিজেনারেশনের মধ্যে রেস্টোরেটিভ রিজেনারেশন হচ্ছে যে যেখানে দেহের কোনো একটা অংশ কাটলে সেই অংশটাই পুনরুৎপাদন হয়। আর মরফোল্যাক্সিস হচ্ছে যে দেহের যে কোনো অংশ কাটলে সেখান থেকে যখন পুনরায় আবার একটা প্রাণী তৈরি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে মরফোল্যাক্সিস। বোঝা গেছে? তাহলে রিজেনারেশনের অজনজননের বিভাগ। এরপর আমরা দেখবো স্পোরুলেশন, লাস্ট যে বিভাগ। দেখো শেষ যে অজনজনের বিভাগ আছে সেটা হচ্ছে স্পোর ফরমেশন বা স্পোরুলেশন, অর্থাৎ রেণু উৎপাদন। এটা কি আছে? রেণু উৎপাদন। দেখো স্পোর ফরমেশন হচ্ছে তোমার কি, এটা না সিঙ্গেল সেল, ঠিক আর সিঙ্গেল সেলের ক্ষেত্রে দেখা যায় স্পোর ফরমেশন। এখানে কি হয়, দুই ধরনের স্পোর ফরমেশন হয়, একটা মোটাইল একটা নন মোটাইল, অর্থাৎ একটা চলনশীল আর একটা অচলন ক্ষমতাযুক্ত। ওকে, তাহলে মোটাইল যে স্পোর, মোটাইল স্পোরকে বলা হয় কি না জু স্পোর। তার আগে বলি এটা কাজে দেখা যায়, এরা দেখা যায় মোনেরা, আর দেখা যায় কাদের ক্ষেত্রে, মোনেরাতে দেখা যায় প্রোটিস্টা, অ্যালগি, প্রোটিস্টা, অ্যালগি, মোনেরা, প্রোটিস্টা, অ্যালগি, ফাঞ্জাই, এদের ক্ষেত্রে দেখা যায় কি স্পোর ফরমেশন বা রেণু উৎপাদনের মধ্য দিয়ে তারা জনন সম্পন্ন করে থাকে। তাহলে দুই ধরনের বললাম যে স্পোর তৈরি হয়, একটা হচ্ছে মোটাইল, মোটাইল স্পোর কল্ড, দেখো জু স্পোর, অর্থাৎ মোটাইল স্পোর মানে তোমার সচল রেণুকে বলা হচ্ছে জু স্পোর। আর নন মোটাইল স্পোর যেগুলো অচল স্পোর, অর্থাৎ যেগুলো চলাচল করতে পারে না, কল্ড, তাকে কি বলা হয় না কনিডা। ওকে, তাহলে দুই ধরনের, একটা চলনক্ষম, একটা অচলন ক্ষমতাযুক্ত রেণু সৃষ্টি হয়।